मासूम दिल है मेरा इसे तोड़ दिया जाए, मासूम दिल है मेरा इसे तोड़ दिया जाए, रिश्ता गमों से मेरा हाय राम, रिश्ता गमों से मेरा जोड़ दिया जाए, जोड़ दिया जाए, मासूम दिल है मेरा इसे तोड़ दिया जाए, मासूम दिल है मेरा इसे तोड़ दिया जाए। वेलकम टू टक झाल मिष्टि विद इप्सिता। আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি, নো কীর্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে যে ইন্ট্রোডাকশনে গানটা গাইলাম সেটা হীরা মান্ডি সিরিজ থেকে সঞ্জয় লীলা বানসালির যে মানে দারুণ একটা সিরিজ যেটা এসছে নেটফ্লিক্সে, সেখান থেকে একটা গান। এই গানটার মানে মোটামুটি যারা প্রোমো দেখেছেন তারা জানেন যে রিচা চাড্ডার ওপর এটা পিকচারাইজেশন হয়েছে। তো যারা হীরা মান্ডির প্রোমো দেখেছেন তাতেই দেখেছেন মনীষা কৈরালার একটা ডায়লগ যে তবায়েফ কি প্যার কা আঞ্জাম ক্যা হোতা হ্যায়। এই ডায়লগটা দেখেছেন। তো গল্পের ভেতরে আপনারা যাবেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে যখন দেখবেন তখন আপনারা বুঝবেন যে কেন এই কথা বলা হয়েছে, কেন এই গানটাই বা এসছে। কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করুন তো, যে তবায়েফ মানে কি? তবায়েফ সে কোঠাতে থাকবে, তার কাছে মানুষ আসবে, বড় বড় নবাবরা আসবে তাদের প্লেজারের জন্য, তাদের মন খুশি করার জন্য, মন বেহলানে কে লিয়ে, গান শুনে নাচ দেখে বাদ বাকি যেটুকু যা আছে সেগুলো সব আমরা জানি মোটামুটি। তো সেটাই তো করবে। তো সেই তবায়েফ তার কাজ কি? সেই যে নবাব তার কাছে আসছে তাকে খুশি রাখা, এটাই তো তার কাজ, তাই তো? সে যেরকম যা বলবে, আজ যদি বলছে যে আজকে আমার গান শুনতে ইচ্ছা করছে, তুমি গান গাও, তাহলে তবায়েফকে গান গাইতে হবে। যদি মনে হচ্ছে যে না আজকে একটু গানের সাথে নাচও চাই, নাচো একটু, তো নাচতে হবে। তো নবাব যেটা বলবে সেই অনুযায়ী তাকে খুশি করাটাই হচ্ছে তবায়েফের কাজ। তার মধ্যে তার নিজস্ব আদা থাকবে, নিজস্ব তেভারও থাকবে, সমস্ত কিছু থাকবে। কিন্তু সে তো সবসময় জানে যে নবাবের সে কখনো বউ হতে পারবে না, নবাবের বেগম আলাদাই হয়, তাই তো? তো সেটা জানার সত্ত্বেও যদি কোনো তবায়েফ কোনো নবাবকে ভালোবেসে ফেলে, তাহলে সেটা কি সেই নবাবের দোষ না সেই তবায়েফটার দোষ, যে ভুলে যাচ্ছে যে তার ঠিক অকাতটা কতটুকু? অকাতই এখানে বলবো, কারণ এটা অকাত দিয়েই বোঝানো। তাহলে তার তো অত দুঃস্বপ্ন দেখার দরকারই নেই যে কোনো নবাব আমাকে বিয়ে করে নিয়ে নিজের মহলের রানী বা বেগম করে রাখবে, তাই না? তাহলে দোষ কিন্তু নবাবকে দেওয়া যাবে না। নবাব তো জানি তার ভালোবাসাটা এরকমই, তাই না? তো যাই হোক, এই এতগুলো কথা বললাম। হীরা মান্ডি অবশ্যই আপনারা দেখবেন, আমি অনেকবার করে বলছি। তো আজকে এই কথাগুলো বললাম কেন, আর এই গানটাই বা গাইলাম কার জন্য? মানে এই গানটা অ্যাকচুয়ালি আমাদের ওয়াইটির যে লাত খাওয়া লাতখোর দালাল আছে, সে প্রত্যেকের ক্ষেত্রে গানটা গায়। ও হচ্ছে ওই তবায়েফটা। আর এই যে যত যে ব্লগারগুলো আছে তাদের সাথে আমি এই নবাবকে তুলনা করলাম, ওকে তবায়েফ বলছি না, সম্পর্কটা তুলনা করলাম। ও তো প্রথম থেকেই জানে যে কোনো ব্লগারের আমি হাত ধরেছি মানে আমাকে তার হাতের কাঠপুতুলি হয়েই থাকতে হবে। তো সেখানে সম্পর্ক কি, কোনটা কি বিষয়, যখন ওকে বলেছে গাইতে গেয়েছে, যখন ওকে নাচতে বলেছে নেচেছে। আর যদি নবাবের মনে হয় যে না আমার তবায়েফের আর দরকার নেই, বা আমার অন্য কারোর কাছে যাব, সেরকম যদি মনে হয়, সে তো করতেই পারে সেটা। তার জন্য তবায়েফের মানে মন ভাঙার কি আছে? তো এরকম যারাই ভুল করে, যারাই তাদের অকাতের বাইরে গিয়ে ভুলটা করে বসে, তাদের কি আঞ্জাম হয়, তাদের কি পরিণতি হয়, অবশ্যই এই যে তবায়েফের গল্পটা গানটা গাইলাম সেটা হীরা মান্ডিতে দেখবেন। আর এখানে ওয়াইটিতে যে দেখছেন যে কিনা এরকম সেম ধরনের জিনিসটা করেছে, তার পরিণতি দেখেছেন তো? তাকে লাত খেতে হয়েছে, তাকে প্রত্যেক সময় লাত খেতে হয়েছে। তো এই জন্যই যে ব্লগারের সাথে যে সমালোচক বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে, তাদের মধ্যে সম্পর্কটা ততটাই রাখতে হবে যতটা কিনা তার মানে জাস্ট একটা দায়রা, বা এক্ষেত্রে আমি অকাত ওয়ার্ডটা আবারও ইউজ করব, অকাতের মধ্যে থেকে করতে হবে সম্পর্ক। আর যদি না করো তাহলে এরকমই হবে, বারবার হবে। তুমি তোমার মাসুম দিলের কথা দোহাই দিও না,
বারবার তোমারই মন ভাঙছে, তোমারই হচ্ছে, কারণ তুমি তোমার জায়গাটা ভুলে গিয়ে অন্যরকম ভাবে চিন্তা করছো। কারোর হাতের কাঠপুতলি হয়ে থাকলে, একবার হয়ে গেলে তার কাঠপুতলি থাকতে হবে, তার হাতের কাঠপুতলি থাকতে হবে। সে যখন অন্যায়গুলো করেছে সেগুলো চুপচাপ ধামাচাপা দিয়ে, শাক দিয়ে মাছ ডেকে আজকে যদি মাছ উতলা করে দেয় তাহলে আর কি করে হবে, তাই না? তো এটা সম্পূর্ণ মানে এই যে নাটকগুলো করছে সম্পূর্ণ নাটক, সম্পূর্ণ ওয়াইটির দালালের নাটক, পুরোপুরি নাটক। কারণ হচ্ছে গিয়ে ওর ভালো সিস্টেম করেছে, ফার্স্টে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব করে তার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে সেগুলো খুব ভালো করে কন্টেন্ট করবে। তারপর যখন দেখবে যে একটা সময় যে না এরপর আর মেকআপ দেওয়া যাবে না, তখন আর তারপর হচ্ছে গিয়ে তখন আস্তে আস্তে শুরু করবে, যেটা কিনা আজকে আমি মানে ওর কথাতেই, ওর ভিডিওর মাধ্যমে আমি বুঝে পেয়েছি, সেটা বলবো। আর তারপর যখন লাত মারবে, যখন ও মানে বলবে যে না আর সম্ভব নয়, বা আর কোনো রকম কোনো সাজেশন দেবে যেটা কিনা নাম ও কোনো ব্লগারের পক্ষে মানা সম্ভব নয়, তখনই লাথিটা খেয়ে তখন কি করবে, তখন আবার তার ভেতরকার যা যা দিয়েছিল আগে, যেগুলো ও রেখে দেয় সযত্নে, সেগুলোকে দিয়ে আবার তার বিরুদ্ধে গিয়েও আবার ভিউজ কামাবে। মানে দারুণ, চিট বি মেরি পট বি মেরি। তো এই যে আজকে একটা ভিডিওর মধ্যে বললো যে কখন ওর মনে হয়েছিল যে টিন নাকি বিশ্বাসঘাতক, কখন মনে হয়েছিল, কখন, সে কবেকার কথা আজকে শুনছি। মানে এই যে আসানসোলওয়ালির ঘটনা তবের থেকে আর তারও আগের থেকে, তার আগের কথাটাও মনে নেই, আমি মনে করিয়ে দিই, তারও আগে একবার বিগড়েছিল যখন একটা কমেন্টের ও উত্তর দিয়েছিল যে আর আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সম্পর্ক রাখতে চাই না, সেই সময় থেকেই কিন্তু শুরু হয়েছিল। আর এই আসানসোলবাড়ির কেসটার সময় পুরোপুরি জেনে গেছে যে টিন কতটা বড় বিশ্বাসঘাতক। আজ টিনকে বলছে মিথ্যেবাদী। মানে আমি যে এতদিন ধরে বলছি যে টিন মুখ খোলে দুটো সময়, হয় খেতে নয় মিথ্যে কথা বলতে, তখন ওর মিথ্যেগুলো সুন্দর করে মোড়কে বুড়িয়ে দর্শকদের গিলিয়েছে, দর্শকদের খাইয়েছে। আর এখন ওকে বলছে মিথ্যাবাদী, অকৃতজ্ঞ, বিশ্বাসঘাতক, অসভ্য মেয়ে। কেমন অসভ্য মেয়ে এইরকম বলছে, ভাবতে পারছেন এ কি জিনিস? মুখে দিলে ফিনিশ। তো যাই হোক, এই তো আমাদের পরচুলা বুড়ি মিথ্যার ঝুড়ি, এই হচ্ছে আমাদের পরচুলা বুড়ি মিথ্যার ঝুড়ি। তো মিথ্যা কথা সবার আগে এই ওর ব্লগ ভিডিওতে দেখলাম বলছিল আমি না নেটফ্লিক্স নিয়েছি মাসে 199 করে আমি নেটফ্লিক্স নিয়েছি। বললো বরকে অনেক দিন থেকে বলছিলাম, কিন্তু বর কিছুতেই করছিল না বর। দেখেছেন কখনো MA পাসকে BA পাসের কাছে গিরগিরাতে যে আমার এই কাজটা করে দাও না গো? তাও আবার কি না, এগুলো মোবাইলের মধ্যেই, মোবাইলে জাস্ট একটা সাবস্ক্রিপশন অ্যাড করতে হবে, সেটার জন্য MA পাস বউ তার BA পাস বরের পা ধরছে। মা গো মা, ভাবা যায়? ডিগ্রিধারী অশিক্ষিত বললে ও যে চিরবির করে জ্বলে। আমি কি এমনি বলি বলুন? বলি? কারণ নেই। তো 199 দিয়ে নেটফ্লিক্স যে নিয়েছে সদ্য সে নাকি এখন মেরি ক্রিসমাস দেখছে, যেটা কিনা হয়ে গেছে প্রায় 9 করে মনে হয় 6 মাস, তো হয়ে 6 মাস না হলেও 4-5 মাস আগের একটা কন্টেন্ট। প্রথম যে নেটফ্লিক্স সবে কালকে না তার আগের দিন নিয়েছে, সে সবার আগে হীরামান্ডি দেখবে। এটাই নিয়ম, মানে এটা নিয়ম ঠিক বলবো না, কিন্তু সাধারণত এটাই হয় যে কোনো বড় সিরিজ, কোনো ভালো সিরিজ আসলে তখনই সাবস্ক্রিপশন আবার যাদের নেওয়ারও থাকে না তারাও নিয়ে নেয়। আর নিয়ে তারা কি করে, প্রথম যেটা একদম এখন হট টপিক, হট কন্টেন্ট, সেটা সবার আগে দেখে। কিন্তু ও কি দেখেছে না, মেরি ক্রিসমাস। তো এই যে মিথ্যার ঝুড়ি কেন বলছি, কারণ হচ্ছে গিয়ে কোনো নেটফ্লিক্স ও নেয়নি, 199 সাবস্ক্রিপশন ও নেয়নি নেটফ্লিক্সে। মানে ওই যে কন্টেন্টটার কথাও বললো, যে সিনেমাটার কথা বললো, সেটার এখন মানে ওই পাইরেটেড ভার্সন যেটা আর কি, যারা নেটফ্লিক্স আছে অনেকেই তারা স্ক্রিন রেকর্ডিং করে ছেড়ে দিয়ে দেয়। তো মানে সঙ্গে ছাড়ে না, তাহলে তো তার একদম 12টা বেজে যাবে। তো একটা মোটামুটি 3-4 মাস পর এরকম হয় যে তখন আর অত মানে দেখে না, তারা কি করে পুরোনো কন্টেন্ট দিয়ে দেয়। বলা যায় না, অনেক সময় আবার অনেকে মানে পুরো সদ্য টাটকা বেরিয়েছে সেরকমও দিয়ে দেয়, কারণ নেটফ্লিক্সেরই
বুলবুল সিনেমাটা আমার মনে আছে একদম বেরিয়েছে, নেটফ্লিক্সেও বেরিয়েছে, আর আমি দেখেছিলাম ইউটিউবেও দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। সেটা দেখে খুব খারাপ লাগছিল যে এই যে আমরা নেটফ্লিক্স পয়সা দিয়ে দেখি আর বুলবুলে একদম বুলবুল ইউটিউবে একদম ঝকঝকে প্রিন্ট দিয়ে দিয়েছে যেদিন বেরিয়েছে তার আগেই তারপরেই। তাছাড়াও এরকম সিনেমাও তো বেরিয়ে গেছিলো একটা, ওই কি যেন বলে ওই মেয়েটা উর্বশী রাউতেলা যেটাতে ভূত হয়েছিল মাস্তি 2, সেটা তো মানে রিলিজের আগে বের করে দিয়েছিল এরকমভাবে। এরকম অনেক কেস হয়। তো ওই পুরনো কন্টেন্ট যেটা একটা পেয়েছে, তো এখন আর মানে যেহেতু আমি বারবার বলি যে হ্যাঁ পাইরেসি প্রমোট করছিস সেই জন্য বলছে আমি নিয়েছি নেটফ্লিক্স। যা ঢপ দিতে পারে এই পরচুলা বুড়িটা, কি খোঁচে গেছে। যাই হোক, ও আগের ভিডিওটাতেই মনে আছে বলছিল, আগের ভিডিওটাতেই তো হ্যাঁ বলছিল না সীমাকে যে কিরে এরকম হি করে কথা বলিস কেন, তোর তো কি মেনোপজ হয়ে গেছে এরকম জিজ্ঞাসা করছিল না মেনোপজের কথা। তাহলে দেখুন নিজের ওর ব্লগ ভিডিওটাতে দেখবেন, সেখানে বলছে কিচ্ছু ভাল লাগছে না, কেমন যেন একটা লাগছে, বয়সের আগেই কত বুড়িয়ে গেছি, না কোথাও যেতে ইচ্ছা করে না কোথাও আসতে ইচ্ছা করে, কিচ্ছু ভালো লাগে না। এইটা হচ্ছে মেনোপজের পুরো প্রকৃষ্ট উদাহরণ, মানে আর্লি সাইন্স যেগুলো হয়, আর্লি যে সাইন্সগুলো দেখা যায়, এগুলো আর্লি সাইন এগুলো দেখা যায় যে এরকম কিছু ভাল লাগে না, খিটখিটে মেজাজ, মানে কোথাও বেরোতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না, বর কাছে আসলে করে দিতে ইচ্ছা করে। সেটা অবশ্য ওর ক্ষেত্রে কাজে দেবে না, ও তো প্রথম থেকেই ফিলিংস ওর বরের প্রতি নেই, ও তো প্রথম থেকেই করে সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, ও নিজে এই প্রবলেমে পড়ছে, ও নিজেই প্রবলেমে ভুগছে, ওর মেনোপজ মনে হয় হয়ে গেছে, সেই জন্যই ওর আর ভালো লাগছে না। না হলে কখনো হতে পারে এরকম ওর ভালো লাগছে না, তো যেটা নিজের হয় সেটাই অন্যের ওপর চালানোর চেষ্টা করে। তারপর দেখলাম কি মিথ্যে কথা বলে, বলল কি যে আমি তো খুব বেশি কিছু অনলাইনে অর্ডার করি না, খুব বেশি দামি জিনিস অর্ডার করি না, আমি সবচেয়ে বেশি হাইয়েস্ট দামি জিনিস যেটা অর্ডার করেছি সেটা আমার বরের জন্য একটা স্যুট। কেন রে তোর সেই পরচুলাটা এই যে এরকম করে, এই যে যেটা এরকম এই যে দেখা যাচ্ছে না, এই যে দেখুন বোঝা যায় আমার স্কিন আর এটা স্কিন আমার স্কিন এটা স্কিন। ওইটা যে কিনেছিলি 13,000 সামথিং কত যেন দিয়ে, ওটা তো সবচেয়ে বেশি দামি। হ্যাঁ, অমনি বরের ঘাড়ে কাঁঠাল। হ্যাঁ, তো যাই হোক, এই কাঁঠাল ভাঙার কথা বলতে মনে পড়ে গেল আজকে টিনকে যে কথাগুলো বলছে, তো সেখানে একটা দেখালো হচ্ছে গিয়ে স্ক্রিনশট ও দিয়েছে, সেখানে বলল যে ওই যে আসানসোলওয়ালি, সেই আসানসোলওয়ালির সাথে যে আলোচনা, টিনের একটা আলোচনা, সেই আলোচনাটাতে আসানসোলওয়ালিকে টিন বলেছে যে তুমি এই নাগিনকে, মানে এই ওয়াইটির প্রধান দালাল, একে কিছু বলবে না, তুমি কিছু বলবে না, আমাকে তুমি দাও, এগুলো আমি ব্যবহার করব আমার কাজের জন্য, আমার ছেলেকে আনার জন্য। তো সেটা লেখা আছে বলে তখন বলছে আমাদের দালাল বলছে যে তুই আর ছেলের কথা মুখে আনিস না, আর তুই ছেলের দিব্যি খাস না। হ্যাঁ, বলছি ছেলের দিব্যি খাস না, এই বলেছিল ডায়লগটা, একজনের ডায়লগ কপি করে বলেছিল একটা মাকে মাতৃত্বের জন্য কোনো প্রমাণ দিতে হয় না। আজকে সেই বলছে যে তুই ছেলের দিব্যি খাস না, তার মানে ও ভালো করে জানে যে ওর ছেলেকে ওর কোনো প্রয়োজন নেই। তাই এতদিন ধরে আমরা এটাই তো বলে আসছি, আমরা বলতে পারছি কারণ আমরা তো কারোর গোলামি করছি না, আমরা কারোর দালাল নই, তো না দালাল না গোলামি করছি, সেই জন্য যেটা ঠিক সেটাই বলছি। কিন্তু একে দেখুন গোলামি ছেড়ে এখন আজাদির জন্য লড়তে হচ্ছে। তো শোন, তুই হীরামান্ডি দেখিস, খুব ভালো একটা গান আছে আজাদি নিয়ে। হ্যাঁ, তোর সত্যি কথা বলতে ওরকম আজাদি দরকার। তো যাই হোক, বুঝতে পারছেন, চিন্তা করতে পারছেন যে কি জিনিস। দিনের পর দিন গোলামি করে চুপচাপ তার পায়ের তলায় পড়ে থেকে শুধু ইনকাম দেখেছে। তুই যখন এতটাই জানি যে ছেলের দিব্যি ওকে খেতে না করছিস, তার মানে ওর ছেলেকে প্রয়োজন না, তাহলে দুদিন আগেও কেন এই কথাগুলো দিয়ে বলেছিলি যে একটা এসি নেই, এসি ছাড়া কি বাচ্চা মানুষ হয় না? কত বাচ্চা মানুষ করছে, কত সুন্দর করেও বাচ্চা মানুষ করবে। আজকে ওর মায়ের কথা, ওদের বাড়ির পরিবেশের কথা বলছিস, ওর দাদাকে বলছিস পাগল।
ওর দাদাকে পাগল বলছিস, ওর দাদা পাগল, মেন্টাল। আর সেই মেন্টাল যে বাড়িতে আছে সেখানেই একটা 3.5 বছরের বাচ্চাকে তোরা বলছিস যে খুব সেফ থাকবে, বাচ্চাটা খুব ভালো থাকবে, ভালোভাবে মানুষ হবে। লুডো খেলা নিয়ে বলা হয়েছে, যখন সবাই বলেছে যে একটা বাড়ি, যে বাড়িটাতে 24 ঘন্টা মানুষ হয় খাচ্ছে ঘুমাচ্ছে আর নয় লুডো খেলছে, সেই বাড়িতে কি পরিবেশ আছে একটা বাচ্চাকে তারা বড় করবে, তারা বাচ্চাটাকে মানুষ করবে। ওই ঘরে সারাক্ষণ যদি এরকম খেলাধুলা হয় তাহলে বাচ্চাটার কি পড়াশোনায় মন বসবে? তখন লুডোটা ইনডোর গেম, লুডো একটা ইনডোর গেম, কি বিশাল ব্যাপার। কি দারুণ, কি দারুণ লুডো। মানে ওদের বাড়িতে যা লুডো খেলা হয়, বুলাদিও মনে হয় অতটা লুডো খেলেনি, ওর ঠাম্মি যা লুডো খেলেছে। তো যাই হোক, তাহলে ভাবুন এরকমভাবে দিনের পর দিন বলে গেছে। কারণ ও তো জানেন আজকে যে বাচ্চার কথা বলছে না, যে ও বাচ্চাটাকে নিয়ে খুব মানে ও খুব চিন্তায় রয়েছে, ওর কোনো যায় আসে না। তাহলে প্রথমেই বলতো যে যা করছিস কর, তুই নিজের লাইফ নিয়ে কর, বাচ্চাটা ভালোই আছে দেখতে পাচ্ছি, বাচ্চাটাকে টানা খিচড়া করিস না নিজের জেদের জন্য আর সন্দীপকে নিচু করার জন্য, সন্দীপকে টাইট দেওয়ার জন্য বাচ্চাটাকে মোহরা বা ঘুঁটি হিসাবে ব্যবহার করিস না। যে যার মানে সত্যিকারে মেরুদণ্ড বলে কিছু থাকবে সে ডাইরেক্টলি এটা বলবে, কিন্তু না, উল্টে একটা মেয়েকে লাগিয়েছে, একটা মেয়েকে ওর সন্দীপের পেছনে লাগিয়েছে, যাতে ওরও পরকিয়া, এরও পরকিয়া, ওরও পরকিয়া শোধবোধ এই ঘোড়ামুখীর পোদ করতে পারে। সব জায়গায় নিজের শুকনো পোদ নিয়ে দাঁড়িয়ে পড়ে যায়, বেবুনের ঠোঁটের মতো পোদ নিয়ে। লজ্জা করে না তোর? লজ্জা করে না? তখন যে বলেছিলি বাচ্চাটা কি ভালো থাকবে, এখানে কি করছে? যেখানে কিনা ঠাম্মি অক্লান্ত পরিশ্রমের পরেও তাকে নিয়ে পড়তে বসে, তাকে নিয়ে পড়তে বসে, দাদা সমস্ত খাটাখাটনি করেও তারপর বাচ্চাটাকে রোজ স্কুল নিয়ে যাওয়া আসার দায়িত্ব, ঘরে বসে পড়ানোর দায়িত্ব, ঘুরতে যাওয়ারে সব কিছু, বাচ্চাটাকে সব দিক দিয়ে মানে পুরো এমনভাবে রাখছে যাতে কোনো কিছুর অভাব, মায়ের তো মানে মা তো বাচ্চার কাছে অনেক ব্যাপার, সেই মায়ের অভাব ফিল করছে না বাচ্চাটা। এর চেয়ে ভালো আর কি থাকতে পারে? এর চেয়ে ভালো একটা বাচ্চা কি থাকতে পারে যে তার মায়ের কথা তার মানে মনেই নেই? আর এটা অন্ধ ভক্তি করে বলিনি, আর নাহি গোলামি করে বলেছি, অনেক দিন পর বিবেচনা করে তারপর বলেছি যে হ্যাঁ, আমি তো ওদের বাড়িতে গিয়ে পৌঁছাইনি, কিন্তু অনেক দিন আমার মানে এটা রিয়েলাইজেশনটা অনেক মানে দিন ধরে দেখে অবজার্ভ করে তারপর এসে আমি বলেছি যে বাচ্চাটা মাকে মিস করেই না। কারণ ও ছোটবেলা থেকে এটাই জেনে এসছে যে এরকমভাবেই ও দেখেই ওর মা থাকাতেও ওর মানে যখন থাকতো তখনও বাচ্চার জন্য এমন কিচ্ছু করতো না, কিচ্ছু এমন করতো না, ওর ঠাম্মিই সব ছিল। আর এটা বলেছি কখন? যখন দেখেছি যে ওরা লাইভে বাচ্চাটাকে নিয়ে বসায়, তখন বলে মানে এটা আমি শিওর হয়েছি। কারণ যদি সত্যিই বাচ্চাটা মানে এতদিনের মধ্যেও যদি মা মা করে সেরকম প্রথম দিকের কথা ছেড়ে, প্রথম তো প্রত্যেক বাচ্চা রকম হবেই, তারপর তো যখন বুঝে গেছে জিনিসটা, আর তার উপর ও তো নিজের চোখে দেখেছে ওর মাকে কি করতে যেতে, ও তো দেখেছে, সব চেনেও, সব জানে, কোনটা মামা কোনটা দিদা ও সব জানে। তাদের সাথে যখন যেতে দেখেছে না, খুব ভালোই বুঝেছে। আর ছোট্টবেলা থেকে তোর এই টিন বাচ্চাটার মনের মধ্যে ঢুকিয়েছে যে বাপের বাড়ি খুব বাজে জায়গা, এমনি কিছু হলেই বলতো বাপের বাড়ি পাঠিয়ে দেবো, বাপের বাড়ি পাঠিয়ে দেবো। বাচ্চাটাকে শেখাতো যে বাপের বাড়ি চলে যাবে, বাপের বাড়ি চলে যাবে, মানে ও ভালো করে বোঝাতো যে বাপের বাড়িটা খুব একটা ডেঞ্জারাস জায়গা। তো আর কৃষাণুও বলতো বেশি করলে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? তো যখন বুঝেছি যে বাচ্চাটাকে লাইভে নিয়ে বসে, তার মানে ওদের মনের মধ্যে সেরকম কোনো ভয় নেই যে বাচ্চাটা মায়ের কথা বলেই না, তাই জন্যই তখন বুঝেছি। নাহলে আমারও মনে কিন্তু এই জিনিসটা প্রথম থেকে ছিল। আর এই যে তুই যে একজনেরই নাম নিয়ে সারাক্ষণ জপছিস, তুই একজনেরই পায়ের তলায় গিয়ে এখন ভাবছিস ওপরে উঠবি, ওই যে সীমা ওই যে করছিস না, জপছিস না, তুই ভুলে গেছিস শুধু সীমা না, আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের সন্দীপদের বাড়িতে গেছিল। যদি বাচ্চাটা সত্যিই যদি মাকে মিস করতো, তাহলে অবশ্যই তাদের কারুর না কারুর কাছে অবশ্যই যখন জিজ্ঞাসা করতো নিশ্চয়ই বলতো, বা তাদের চোখে পড়তো যে বাচ্চাটা মায়ের কথা বলছে।
একা সীমা এখানে নেই, এখানে অনেকে গেছিল, অনেকে মিলে ওরা গেছিল যখন, তখনও কিন্তু বলেনি। গীতাদি তো জিজ্ঞাসা করেছিল, বলেছিল চলো মায়ের কাছে নিয়ে যাচ্ছি, যেতে চাইনি বাচ্চা, যা গিয়ে দেখ পুরোনো ভিডিও, তাহলে বুঝতে পারবি। মিথ্যেবাদী কোথাকার, গোলাম একটা, বড় বড় কথা, পরচুলা। তো যাই হোক বন্ধুরা, এ না মানে যেগুলো নিজে করে সেগুলোই অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করে, একদম অন্যের ঘাড়েও সেই জন্য চাপাতে। এখন আমার কিচ্ছু পাচ্ছে না, আমার সম্পর্কে কিচ্ছু পাচ্ছে না, শুধু ওই একটাই কথা, নন্দাই নাঙ্গি। আচ্ছা, যে বলেছিল, যে অ্যাকচুয়ালি এই নন্দাই নাঙ্গি ওয়ার্ডটা বলেছিল, তো তার তো কথাও বলছে কোনো রকমভাবে বিশ্বাস করার যোগ্যই না। ও তো নিজেই বলছে যে ওর মানে কোনো মেরুদণ্ড নেই, ওর কথার কোনো দাম নেই, নিজেই বলছে। আজকে তো বললো বান্টুই ছোট। দেখলেন, আমি যে বলেছিলাম, আমি ওকে বলেছিলাম যে যখন দক্ষিণেশ্বরে তুই দেখলি তখন তুই কই বেটে, তারপর নাটা, আর যা বলার সেগুলো তো তুই বলিসনি, তার মানে তোর সাথে পরবর্তীকালে আবার দেখা হয়েছে। তো দেখেছেন, নাহলে ও মানে অবশ্যই দেখা করেছে, ওর সাথে আলাদা করে দেখা করেছে, সেই জন্যই ও জানে যে সাইজ কত। তারপর আবার বললো যে চিবি নাকি নেই, বললো চিবি নেই, চিবি ছাড়া পাঠা। আমি শুনেছি চিবি ছাড়া পাঠা, যাকে মনে হয় খাসি বলা হয় না, ওটা কেটে দিয়ে যা কেটে দেয় যা তারাই তো খাসি। তো খাসি বললো, ভাবতে পারেন? তাহলে সেই খাসি যদি নন্দাই নাঙ্গি ঠিক বলে থাকে, তাহলে তোর যে তুই যে নন্দাইয়ের ছেলে নাঙ্গি, মানে মামি মোয়ে, ও মামি মোয়ে, সেটাও তাহলে ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। আর শোন, এই যে তুই আমাকে বললি না সবার বরকে শুধু ভেড়া বলে, হ্যাঁ কেন বলবো না বল? ভেড়া মানে আমরা যদি দেখি তোর বরকে সারাক্ষণ শুধু জিভ বার করে, জিভই তো শুধু বার করে, আর তো কিছু করতে পারে না, তাই না? দেখ, তুই চিন্তা করে দেখ, ওর যে স্থানটা তোর কাছে কোথায়, পরিষ্কার বুঝিয়ে দেবো তোরই ভিডিওর মধ্যে থেকে। তুই বলেছিলি না যে এমন একটা সময় তুই ছিলি, সে সময় এই যে আজকে যাকে তুই চিবিহীন পাঠা বলছিস, সে তোকে ফোন করেছিল। তার মানে তোর বর যদি তোর সমান এরকম থাকতো, তাহলে তুই ফোনটা কিন্তু ধরতে পারতিস না। তো চিন্তা করে দেখ, সবাই চিন্তা করে দেখুন ওর বর ঠিক কোন জায়গাটায় ছিল যে ও ফোনটা এরকম তুলে আবার কথা বলতে পেরেছে। মানে ওর বর ঠিক কোনখানটায় ছিল। যে জিভ যে সবসময় করে বার করে, কেন করে বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে আসল কাহিনী। মানে ওটা আর কি জাস্ট স্টার্ট আপ হচ্ছিল, তারপর ওকে বলেছিল তুমি লাইনে থাকো, তারপর বাদ বাকিটা তোমার সাথে হবে, ঠিক আছে? মানে তোমার সাথে কথা বলবো আর ফিল নেব। তো এই যে আপনাদের বলেছিলাম মনে আছে যে ও একবার কিন্তু এসছিল কলকাতায়, কলকাতায় এসছিল না? তো সত্যবাদীকে একটু জিজ্ঞাসা করবেন তো, হ্যাঁ, যে লালবাজারে কি করতে এসছিল লালবাজারে, একটু জিজ্ঞাসা করবেন। আর সেই সময় কি সব কিছুর মাপ নিয়ে গেছে? আমি কিন্তু একদম ঠিক বলছি। আর এটা ও জানে, ও যদি সত্যি কথা বলে, একটা জিনিস চিন্তা করে দেখবেন, যদি সীমার ফটো এরকম মেট্রো স্টেশনে কেউ দেখাতে পারে, তাহলে লালবাজারের মতো একটা ব্যস্ততম জায়গা, সেখান থেকে কেউ বেরোচ্ছে, সেরকম ফটো আসতে পারে না? কিরে, কি করতে গেছিলি লালবাজারে? আর সেই সময়ও বান্টু ও সাইজের পুরো ছবি নিয়ে চলে এসেছিল। তো এই হচ্ছে ওর আসল অকাত, এই হচ্ছে ওর আসল রূপ। সত্যবাদী তো, জিজ্ঞাসা করুন না কি করতে গেছিল, কেন লালবাজারে কি করতে যেতে হয়েছিল? ও তো বলে ও নাকি সব কেস করেছে। তো কেস করতে গেলে তো লালবাজারে যেতে হয় না? আমি মনে আছে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম, কিরে লালবাড়িতে কি করতে গেছিলি? কলকাতার একটা ফেমাস লালবাড়ি, তো সেই ফেমাস লালবাড়িটার কোনো কিছুই নয় লালবাজার। শোন, যেরকম সবাই চোখে পড়তে পারে, কিন্তু সবাই চোখে পড়তে পারে, তাহলে তুই লুকিয়েছিস কেন? এই যে তুই জিজ্ঞাসা করিস সবাইকে, লুকিয়েছিস কেন? আর আমাকে দেখেছিসটা কি? একটু নতুন কিছু বল। এই কোনো মানে এই যে তুই বললি যে আমি নাকি ফ্ল্যাট বাগিয়েছি, তাকে আমি প্রমাণ দিয়ে বলে দিলাম,
যে আমি 2 BHK থাকি, ভাড়াতে থাকি, আমার ননদ 3 BHK তে ভাড়াতে থাকতো, ভাড়ার ফ্ল্যাট কেউ কাউকে দিতে পারে না, পরিষ্কার বললাম। তো তাহলে তোর কথাটা কি ঠিক রইলো? আমি তো প্রমাণ দিয়ে দিলাম। নতুন কিছু বল, নতুন খোঁজ। অ্যাকচুয়ালি কি বলতো, আমার এই যে পুরো ব্লগিংয়ের মধ্যে না একটাই মাত্র পুরুষ, আমার বর ছাড়া একটাই মাত্র পুরুষকে দেখা গেছে, তাই জন্য তাকে টার্গেট করতে পেরেছে, এইখানে যদি দেখা যেত, যদি ধর যে আমার কোনো জামাইবাবু, তাহলে দেখতিস সেই জামাইবাবুর সাথেই জুড়ে দিত, জামাইবাবুর সাথে জুড়ে দিত। এটাই হচ্ছে কারণ, এইটাই হচ্ছে আসল কারণ। তো এগুলো কি বলতো, সবই তোদের কারণ হচ্ছে কি, কারণ সে তো যুক্তি দিতে পারবে না। ধর যেই ওয়ার্ডটা নন্দাইনাঙ্গি তুলে নিয়ে এসছে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে তার সাথে সাথে সেই জন্য আমার ছেলেকেও পর্যন্ত তোরা টেনেছিস, যে টেনেছে তার সাথে যখন আমি যখন তাকে নিয়ে কথা বলি, আমি কিন্তু তাকে বলি, শুধু তাকে বলি, যা যেরকম বলার বলি, কিন্তু কোনোদিনও তার বাচ্চাকে, তার বউকে আমি কিন্তু অ্যাটাক করি না, আমি কোনোদিনও করি না। কিন্তু তোরা যুক্তি দিতে পারবি না, সেই জন্য এই নোংরামিতে নামবি। তো সে তো তারপর বলেও ছিল যে আমি তো এটা ভুল বলেছিলাম, তাহলে সেটা তোর কানে যায়নি? না, যাবে না। না, তখন কি করছিলি? কানের মধ্যে কাঠটা গুজে রেখেছিলি কানের মধ্যে, নাকি দুপাশে দুটো কচি দুটো ঢুকিয়ে রেখে বসেছিলি, তাই জন্য শুনতে পাসনি? হ্যাঁ, লজ্জা করে না? তো যাই হোক, এই আমাদের পরচুলা বুড়ি মিথ্যের ঝুড়ি, প্রচুর মিথ্যে কথা বলে। তো এই যে মেয়েটি, এই যে আসানসোলের মেয়েটিকে, সত্যি এই মেয়েটি যে কত বড় গাধা সে ও পরবর্তীকালেই বুঝবে। কারণ টিনের যে কমেন্টটাও করলো, মেসেজটা পড়েছিল, সেটাতে বলেছিল যে তুমি আমার ওপর ভরসা রাখতে পারো, এই কথাগুলো তোমার আমার মধ্যেই থাকবে, আমি জাস্ট আমার আইনি কাজে আমি ব্যবহার করব, কোনোদিনও পাবলিক করব না, ব্যাপারটা পাবলিক করব না। আর সত্যি মেয়েটি যদি শুনতো, তাহলে আজও এই মেয়েটির মানে যত গোপনীয়তাই থাকতো। কারণ এই মেয়েটিকে নিয়েই আসলো কে না, ওয়াইটির দালাল। মেয়েটিকে চিনলামই আমরা ওর থ্রু দিয়ে। কীভাবে মেয়েটার সম্পর্কে বললো, মেয়েটার নামের হিন্টস দিল, মেয়েটা কোথায় থাকে সেটা বললো ওয়াইটিতে এখানে যারা আছে সবার কমন মিউচুয়াল ফ্রেন্ডদের মধ্যে ও পাওয়া যাবে। তো হাইয়েস্ট নাম্বার অফ মিউচুয়াল ফ্রেন্ডস যাদের মধ্যে দেখতে পাচ্ছি, তার প্রোফাইল থেকে খুঁজে কে বার্নপুর আসানসোলে থাকে সেটা বার করাটা কি কারোর পক্ষে কোনো অসুবিধাজনক ছিল না। প্রোফাইল পুরো খোলা ছিল, প্রথমে প্রোফাইল থেকে সবাই ছবি টবি হ্যানা ত্যানা সমস্ত কিছু দেখে নিয়েছে। তো যদি সত্যি যদি সেরকম হতো, তাহলে তো মানে ও যদি টিনকেই দিত, তাহলে তো এই জিনিসটা মানে পাবলিক হতোই না। এটা সত্যি কথা, পাবলিক তো ও করেছে। আর টিন ভালো করেই জানে যে যেরকম আমার কাছ থেকে মানে টিনের কাছ থেকে টিনের গোপন খবরগুলো নিয়ে যেগুলো মানে বলা হয়নি সেগুলোও বাড়িয়ে বলে দিয়েছে, তাহলে এই মেয়েটিকে তো অবশ্যই পুরোপুরি এক্সপোজ করে দেবে, মেয়েটির প্রবলেম হয়ে যাবে। সেই জন্য ওর ভালো ভেবে এটা বলেছিল। আর মেয়েটি বুঝলো না, ও কি করলো, গিয়ে দালালকে সব বলে দিল। আর বলে দেবে না কেন, কারণ দালালই তো ওকে ওর পেছনে লাগিয়েছিল, সন্দীপের পেছনে তো দালালই মেয়েটাকে অ্যাপয়েন্ট করেছিল। তো ও তো অবশ্যই রিপোর্ট তো ওকেই করবে, যতই মালকিনের কাছ থেকে নিক না কেন, রিপোর্টিং তো এর কাছ থেকেই করবে। বুঝতে পেরেছেন? এই জন্য হয়েছে। তবে এই মেয়েটি সব দিক দিয়ে ফাঁসবে, সমস্ত দিক দিয়ে। যে কেঁচো খুঁড়তে কেউটে দেখেছেন না, যে এই সন্দীপের সাথে ছাড়া আর কতজনের সাথে কি নোংরামি করেছে, সব তো বেরিয়ে গেছে না, সমস্ত বেরিয়ে গেছে। তো এই দালালের কাজই হচ্ছে এইরকম। তো একটাই কথা বলবো, যে এই দালাল মানে রীতিমতো সাইকো। এর কথা শুনে আপনারা যদি মানে যাকেই জাজ করবেন, মুখে চুনকালি আপনাদেরই পড়বে। এই মুহূর্তে একজনকে ভালো বলবে, ওই অন্য মুহূর্তে আবার তাকে খারাপ বলবে। মানে পৃথিবীতে সবাই খারাপ, আর একটা মানুষ ভালো হতে পারে? আজকে এই কথাটা ও টিনকে বলছে যে তোকেই শুধু সবাই ধোকা দেয়, আর তুই শুধু ভালো আর সবাই খারাপ। এটা তো তোর ক্ষেত্রে বলার দরকার। ওর তো অবশ্যই, ওর কোনো ক্ষমা নাই। ও মানে তোকে বলতে গিয়ে ওকে ভুলে যাচ্ছি না,
ও যে কি জিনিস, ও যে কি করেছে সেটা মানে খুব ভালো করেই বুঝতে পারছি। কোনোরকমভাবে এটা নয় যে তুই বাজে বলে মানে ও ভালো হয়ে গেল, নো 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 নো, তোরা দুজনেই বাজে, জঘন্য বাজে, তোরা জঘন্য অসভ্য। বাট তুই অনেক বেশি অসভ্য, কারণ তুই আদবুড়ি দামড়ি পরচুলা, অশিক্ষিত ডিগ্রিধারী পরচুলা বুড়ি, মিথ্যে ঝুড়ি, বুঝতে পেরেছিস? তোর যদি ঠিক বয়সে একটা কোলে আসতো তো এই টিনের মত থেকে একটুই ছোট হতো, হয়তো একটুই ছোট হতো। সবাইকে কি বুড়ি বলিস রে তুই? আমাকে তো দিদি খবরদার বলার আর কোনোদিনও চেষ্টাই করবি না। বুড়ি কোথাকার, বুড়ি মেয়ে ছেলে, 1 নম্বরের বুড়ি। আবার সবাইকে বুড়ি বলে, নিজে মেনোপজ হয়ে যাওয়ার মতো অবস্থায় ঢুকছে, আবার অন্যকে বলছে। কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। বাহ, সত্যি। তো ভিডিওটা এন্ড করে দেবো, কিন্তু খতম করনে সে পেহলে এই যে আমাদের এখানকার যে আর কি মুজরাওয়ালি, শোন এ দালাল, মুজরা কর, তুই এমনিতে দালাল, কিন্তু তোর এই ওইখানটা দিয়ে আমি তোকে তাওয়ায়েফ বললাম, এই দুটো তুলনা করে। হ্যাঁ, তো শোন না, বলছি দালাল, তুই দালালি করেছিস, মুজরা করেছিস, নটঙ্কি করেছিস, অনেক কিছু হয়েছে। এবার ওদেরকে ওদের মতো ছেড়ে দে। পয়সা পেয়েছিস, ভালো ইনকাম করেছিস, ভালো সাবস্ক্রাইবার গেইন করেছিস, ভালো সাবস্ক্রাইবার, ভালো পয়সা, সমস্ত কিছু তুই গেইন করে নিয়েছিস। আর কি আরে চায়না টাউনটা হলো না রে, কৃষক একটুখানি ঝিঙে দাদার সাথে ঠেকাঠেকি করে গিয়ে খাবো। মানে ওই একটু গ্লাসে গ্লাস, জাম সে জাম টকরাएंगे, বড়ে এরকম টুকটুক খাবো করে, একটু স্যুপ খাবো। হয়নি রে, হয়নি, হয়নি, বেচারির হয়নি। বলছি শোন না, বলছি তোর ওই যে পরচুলাটা পরে পার্লারে গিয়ে তুই এরকমভাবে শুয়ে শ্যাম্পু করতে পারবি করতে পারবি ওরকম? পারবি নাকি? ওগুলোকে এরকম করে তুই নিজে হাতে এরকম করে মাথা থেকে চুল খুলে নিয়ে এসে এরকম করে শ্যাম্পু করে পরিষ্কার করিস? তোর নিজস্ব মাথার তো নোংরাগুলো ওটার মধ্যে পড়ে যাবে। ই বাবা, ছি, কি নোংরা। আমার ওপর রাখবে কি? এমনি রাগে ওর যে কেউ ধরতে পারলো না, ওর ওই ঘোড়ার লেজটা যে অন্যের মানে কারুর মরা মাথার চুলের লেজ, আমি তো ধরে দিলাম, সেই জন্য ও আমার ওপর ভীষণ রাগ। আবার এইখানটা পরচুলা বেঁধে দুপাশে দুটো এরকম করে নিয়ে আর এপাশ থেকে কি যেন এরকম একটা ক্লিপ দিয়ে ছবি তুলে আমি মনে ভাবি যে তোর এই বালগুলো কোথাকার বাল। ও তো আবার মাঝে বালের তলায় ঝিকিমিকি লাগিয়ে ও বাল্মীকি হয়ে গেছিল, মনে আছে? বালের তলায় ঝিকিমিকি লাগিয়ে, মানে বাল মানে চুলের কথা বলছি, চুল। তো আমি তখনই বলেছিলাম যে তুই যতই বাল্মীকি হওয়ার চেষ্টা কর, তুই ওই দস্যু রত্নাকরই থাকবি। তুই কোনোভাবেই যতই ঝিকিমিকি লাগা, তোর আসল রূপ বেরিয়ে আসবেই। তো বাল্মীকি হওয়া আর বাল্মীকি সাজা দুটো সম্পূর্ণ আলাদা। সেটা তখনও বলেছিলাম, এখনও আবারও বলে গেলাম। আর দেখুন, মানে এই চুলের কথাই বলছি, কারণ ও কিন্তু ওর মানে ভিডিওর মধ্যেই বলে দিয়েছে ওর অন্য কোথাও কোনো চুল নেই। এই যে এইগুলো হচ্ছে কি বলুন তো, এইগুলো মানুষকে মানে ওর যে সব কিছুতে যৌনতা, সেটা আমি আগেই বললাম এইটাই। কারণ কোনো মানুষের কিন্তু কোনো প্রয়োজন নেই জানার যে কার কোথায় কি আছে না, বাট ও নিজের ভেতরের সম্পর্কে সবাইকে বলে দেয়, তো সবাই জানে, সাপাচাট। তো সেই জন্য এই বালের তলে ঝিকিমিকি বাল্মীকি বলেছি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।